সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 এ। আপনারা জানেন যে সপ্তাহে 6 দিন আমরা প্রতিদিন ঠিক এই সময় সন্ধ্যা 6টায় আমরা হাজির হয়ে যাই। আলোচিত ঘটনার পেছনের ঘটনা এবং সেই সাথে ঘটনার বিশ্লেষণ জানার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আয়োজন। আমরা সবচেয়ে আলোচিত যেই খবরাখবর আমরা হাতে পেয়ে থাকি আমাদের বার্তা কক্ষ থেকে, সেখান থেকে আমরা এই আলোচনায় চলে যাই। এই পুরোটা 1 ঘন্টা জুড়ে আমরা আলোচনায় থাকি। সেই সাথে আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রিত অতিথি থাকেন, তারাও আমাদের সাথে যুক্ত হন এবং আমাদের সহকর্মীরা যদি প্রয়োজনে তথ্য দিয়ে সহায়তা করার মতো পরিস্থিতি তৈরি হয়, অবশ্যই আমরা তাদের কাছ থেকেও সহায়তা নিয়ে আলোচনা চালিয়ে যাই। আপনারা জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বিকেলবেলার ঘটনা। ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তিনি এসেছিলেন। মাউন্ট এলিজাবেথের বিশেষজ্ঞ চিকিৎসক তাদের পরামর্শেই আসলে তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুরের 4টার কিছু পরে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এয়ার অ্যাম্বুলেন্স করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে বিমানটি, এবং তার সাথে আছেন তার স্ত্রী এবং ডাক্তার আবু নাসের রিজভী। মোটামুটি 4 ঘন্টার মতো সময় লাগার কথা, সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে 4-4.5 ঘন্টার মধ্যে আমরা নিশ্চয়ই বাংলাদেশ সময় রাত 9টা, আমি যদি হিসেব করে বলি রাত 9টার দিকে আমরা মোটামুটি আপডেট একটা দিতে পারবো আমাদের সংবাদের মাধ্যমে হোক বা টিভি স্ক্রল নিশ্চয়ই আপনারা ফলো করছেন। এই হচ্ছে মোটামুটি অবস্থা, এবং আপনারা নিশ্চয়ই কাল থেকে জেনেছেন যে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক তাদের পরামর্শেই আসলে আজ সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন টিভি ফুটেজেও দেখেছেন সর্বশেষ আপডেট। আমরা এই বিষয়টি জানিয়ে আজকে আমাদের আয়োজন শুরু করতে যাচ্ছি নিউজ ভিউজ 24। আমাদের সাথে আজ আমন্ত্রিত অতিথি রয়েছেন, পরিচয় করিয়ে দিতে চাই শুরুতে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী রয়েছেন আজকে ডাক্তার এনামুর রহমান আমাদের সাথে আজ স্টুডিওতে যুক্ত হয়েছেন। ডাক্তার এনামুর রহমান, স্বাগত জানাতে চাই নিউজ ভিউজ 24 এ। আলোচনায় যাব তার আগে আমরা দেখে আসছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আপনি নিশ্চয়ই গতকালকে গিয়েছেন, নিশ্চয়ই আপনারা তো বেশ কয়েকজন দেখে এসেছেন, তার শারীরিক অবস্থা কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, একজন দক্ষ এবং সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী নেতা ওবায়দুল কাদের, তিনি আপনারা দেখেছেন যে দায়িত্ব নেওয়ার পরে দলটাকে অনেক সংগঠিত করেছেন, সুশৃঙ্খল করেছেন, দলকে অনেক শক্তিশালী করেছেন, এবং তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে পেয়েছেন সেই মন্ত্রণালয়ের কার্যক্রমকেও কিন্তু অত্যন্ত সচল করেছেন। এবং আমরা ওনাকে সবচেয়ে সক্রিয়, সবচেয়ে সচল মন্ত্রী হিসেবে আমরা সবসময় কথা বলে থাকি। আমরা সারাদিন দেখি একদিকে তিনি মন্ত্রণালয় চালাচ্ছেন, আরেকদিকে হয়তো রাস্তা কোথায় যানজট সেখানে দেখতে গেছেন, সেটা কিভাবে প্রতিরোধ করা যাবে সেই ব্যবস্থা নিয়েছেন। আবার মেট্রো রেলের কাজ দেখতে গেছেন, আবার চলে গেছেন পদ্মা সেতু। আমার সংসদীয় এলাকা আপনি জানেন ঢাকা 19 সাভার আশুলিয়া। এই সাভার আশুলিয়ায় যানজট, রাস্তা, ফুটওভার ব্রিজ, এগুলো দেখতে গত 5 বছরে কমপক্ষে 100 দিন তিনি গিয়েছেন সাভারে, এবং গেলে আমাদেরকে এবং দলের নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের সবসময় কাজ করেছেন। আমরা একজন দক্ষ রাজনৈতিক নেতা, তার সাথে একজন দক্ষ মন্ত্রী পেয়েছি ওবায়দুল কাদের সাহেবকে, এবং উনি দল এবং সরকার দুটোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যক্তি বর্তমানে। ওনার অসুস্থতার খবরে আমরা আওয়ামী লীগ পরিবার সহ গোটা দেশবাসী, গোটা সরকারই কিন্তু শোকাহত। এবং আপনারা দেখেছেন গতকালকে লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তাকে দেখার জন্য। আমিও গিয়েছি। আমরা প্রায় সারাদিনই কালকে ওখানে, এবং যখন সিঙ্গাপুরের টিম আসলো তখনও সেখানে ছিলাম। ওনারা গত রাতে সিদ্ধান্ত দিয়েছে যে রাত্রে তার শারীরিক অবস্থা যা, সেটা রাত্রে তাকে মুভ করার জন্য, সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য উনি শারীরিকভাবে ফিট না, যার জন্য রাতে সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। তবে সকালে যে অবস্থায় এসেছিলেন, উনি বুকে ব্যথা নিয়ে, শ্বাসকষ্ট, উনি যখন জরুরি বিভাগে আসেন ইসিজি করার সময় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়
হার্টবিট বন্ধ হয়ে যায়। সেখানে অধ্যাপক সৈয়দ আলী হাসান ছিলেন, তিনি সিপিআর দিয়ে তাকে সুস্থ করে সরাসরি ক্যাথল্যাবে নিয়ে যান। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামে 3টি ব্লক দেখা দেয়। একটি এলইডি যেটা মেইন আর্টারি, সেই ব্লকটি সরিয়ে সেখানে সাথে সাথে একটা স্টেন্ট বসানো হয়, এবং আর 2টি শতভাগ ব্লক থাকার কারণে সেখানে কোনো রকম ইন্টারফেয়ার করা হয় নাই। এরপরে ওনাকে আইসিইউতে, কার্ডিয়াক আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানে সারাদিন ভর চিকিৎসা করে। সেখানে বিকেল 4:45 পর্যন্ত তার অবস্থা সংকটাপন্ন ছিল। বিকেলের পর থেকে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, আমাদের মহান জাতীয় সংসদ স্পিকার, ওনারা দেখতে গিয়েছেন। ওনারা দেখে আসার পরে আস্তে আস্তে ইমপ্রুভ করেছে, এবং রাত্রে 8টার দিকে আমরা কথা বলেছি। আমি এক সময় কাছে যাওয়ার পর উনি আমাকে ইশারা দিয়ে বললেন যে উনি সাড়া দিচ্ছিলেন। হ্যাঁ, উনি আমাকে বললেন যে আমার এটা যে এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া হয়েছে এটা এখানে খারাপ লাগছে, এটা খুলে দেওয়ার জন্য। পরে আমি বললাম ধৈর্য ধরেন। আমি গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম ধৈর্য ধরেন। তারপরে ওনাকে সিডেট করা হয়েছে। তখন থেকে আমরা একটু আনন্দিত যে না, উনি ভালো। এছাড়াও তিনি চোখ মেলেন, লোকজন দেখে চিনতে পারেন। অর্থাৎ আমরা যে আশঙ্কা করেছিলাম যে হয়তো আরো অনেক বেশি ক্ষতি হয়েছে। এবং আপনারা জানেন যে কালকে প্রায় রাত 8টা পর্যন্ত ওনার যে ইলেকট্রোলাইট রিপোর্ট আসতো, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, সেই রিপোর্টগুলো খুব খারাপ ছিল। রাত্রে 8টার পরে 9 নম্বর স্যাম্পল যখন কালেক্ট করা রিপোর্ট আসে, তখন আমরা দেখেছি যে ইলেকট্রোলাইট সেটেল করেছে, এবং বিকাল পর্যন্ত পেশাব বন্ধ ছিল। বিকালের পর থেকে ইউরিন আউটপুটটাও নর্মাল চলে আসছে। সবকিছু মিলিয়ে উনি অনেকটা ভালো। এবং আজকে জানেন যে ভারত থেকে আপনিও বলেছেন যে বিখ্যাত এই দক্ষিণ এশিয়ার বিখ্যাত হৃদরোগ শল্য চিকিৎসক হৃদরোগের যে দেবী শেঠি, উনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন। উনি মতামত দিয়েছেন, উনি এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ উভয় মতামত দিয়েছেন যে এই মুহূর্তে সিঙ্গাপুরে নেওয়া যেতে পারে, এবং তাদের সাজেশন অনুযায়ী ওনাকে বিকেলে 4টার পরে সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা হয়েছেন। তা আমরা সবাই দোয়া করি, এবং দেশবাসী এবং আমাদের দর্শকদেরকেও আমরা বলবো আপনারা আন্তরিকভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই নেতার রোগ মুক্তির জন্য প্রার্থনা করবেন। আমরাও তার সুস্থতা কামনা করছি চ্যানেল 24 এর পক্ষ থেকে। আপনি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চ্যানেল 24 এ এসেছেন, আমাদের মুখোমুখি হয়েছেন। প্রথমে আপনাকে অভিনন্দন জানাতে চাই। দায়িত্ব নেওয়ার পর কেমন যাচ্ছে, অভিজ্ঞতা কেমন কাজ করে, প্রথমে জানতে চাইব আপনার কাছে এই বিষয়টি। প্রথমত আমি শপথ নিই 7 তারিখে, 7ই জানুয়ারি। তারপরে ওই দিনই সচিব, আমার মন্ত্রণালয়ের সচিব মহোদয় মোহাম্মদ শাহ কামাল সাহেবকে নিয়ে আমি মন্ত্রণালয়ে আসি রাত্রে 6:30টায়, এবং অন্যান্য অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবদের নিয়ে আমরা একটা মিটিং করি, এবং ওনারা ওই সময় আমাকে কিছু ব্রিফ করেন। তারপর 8:30টায় ওখান থেকে চলে যায়। পরের দিন অফিসে এসে মন্ত্রণালয় সম্বন্ধে ডিটেইলস ব্রিফ করা হয়, এবং 8 তারিখ থেকে কার্যক্রম শুরু করি। ধীরে ধীরে কার্যক্রম বুঝতে পারছি, এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। এবং আপনারা জানেন যে ওই সময় শীতের সময় ছিল। আমরা দেখেছি যে উত্তরবঙ্গে তাপমাত্রা 5+ মধ্যে আছে। সেই সময় আমরা সিদ্ধান্ত নিই যে শীতার্তদের মাঝে আমরা যাব। তারই ধারাবাহিকতায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী 4টি জেলায় আমি আমার সচিব, আমার ডিজি মহোদয় এবং আমার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে আমরা পরিদর্শন করি। সেখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করি, শুকনা খাবার বিতরণ করি, এবং প্রত্যেক জেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মিটিং করে সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনা অবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে সেগুলো আমরা একটু আলোচনা করি, মত বিনিময় করে আমরা বিভিন্ন সাজেশন দিয়ে আসি। এরপরেই আমরা আমাদের মন্ত্রণালয়ের সবাইকে নিয়ে আমরা টেকনাফের কুতুপালং আমরা রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করি। সেখানে যাই দেখতে পেলাম যে 30টি সিআইসি ক্যাম্প ইনচার্জ অফিস করা হয়েছে, এবং কক্সবাজারে RRRC যেটা রিলিফ
রিফিউজি অ্যান্ড রিপেট্রিয়েশন কমিশন যে অফিস, সে অফিসটা পরিদর্শন করি এবং সেখানে এনজিও এবং ইন্টারন্যাশনাল এনজিও প্রতিনিধির সাথে কথা বলি, যারা সেখানে দুর্গতদের মানবিক সহায়তা দানে ব্যস্ত ছিল তাদের সাথে কথা বলি এবং ক্যাম্পের যে রোহিঙ্গা অধিবাসী আছে তাদের যে মল, যেটা আমরা ফিকাল ম্যাটেরিয়াল বলি, সেই ফিকাল স্লাস ট্রিটমেন্ট প্লান্ট একটা উদ্বোধন করি। এরপরে আমরা ফিরে আসি। এরপরে আমরা দুর্যোগ ব্যবস্থাপনাকে এই এশিয়ান রিজনে শক্তিশালী করার জন্য আপনি জানেন যে আরসিজি রিজনাল কনসালটেটিভ গ্রুপ তৈরি হয়েছে, যেটা চেয়ারপারসন ছিলেন গত বছর পর্যন্ত বাংলাদেশের আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তাকে নিয়ে আমরা একটি ইন্টারন্যাশনাল সেমিনার করি রিজনাল কনসালটেন্ট গ্রুপকে নিয়ে, দুর্যোগে যাতে আমরা আঞ্চলিক সহযোগিতার হাত বাড়াতে পারি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটা প্রধান অতিথি হিসাবে সেই 3 দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করেন। এরপরে আমরা আমাদের রুটিন কার্যক্রম চালাই এবং ইতিমধ্যে আপনি দেখেছেন কিছু দুর্ঘটনা ঘটেছে। চিটাগাংয়ের চাকতাইতে অগ্নিকাণ্ড হয়েছে, চকবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে যেখানে আজ পর্যন্ত 71 জনের প্রাণহানি ঘটেছে। সেখানেও আমরা কাজ করি। চকবাজারে আমরা আমাদের মন্ত্রণালয়ের সকলকে নিয়ে যাই, সেখানে আমরা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তা, আমাদের ভলান্টিয়ার যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে, আরবান ভলান্টিয়ার আমরা বলি, তাদেরকে নিয়ে কাজ করি এবং সেখানে একটি মনিটরিং কমিটি গঠন করা হয় যারা নিখোঁজদের খোঁজখবর এবং আহত নিহতদের প্রয়োজনটা সেখানে তারা তালিকাভুক্ত করেছে। এরপরে আমরা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে কয়েকবার পরিদর্শন করেছি। সেখানে আহত রোগীদের জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে প্রতি রোগীকে 30,000 টাকা করে বরাদ্দ দিয়েছি। তারপরে আমরা ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়েছি, সেখানে আমরা নিহতদের লাশ শনাক্তকরণের জন্য ঢাকা ফরেন্সিক মেডিসিন এবং সিআইডি ফরেন্সিক বিশেষজ্ঞদের সাথে কথা বলে তাদের সাথে আমরা পরামর্শ দিয়েছি এবং লাশ পরিবহনের জন্য আত্মীয় স্বজনকে আমরা 20,000 টাকা করে বরাদ্দ দিয়েছি। তো মোটামুটি বলা যাচ্ছে যে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে আপনাদের আসলে কয়েকদিন পরে আপনারা দেখছেন ভাসান থেকে আগুন লেগেছে, সেখানে 2 জন শিশু পানিতে পড়ে মারা গেছে, অগ্নিদগ্ধ নয়, ঠিক পানিতে পড়ে মারা গেছে। সেখানে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি, শুকনো খাবার, জিয়ারের চাল, কম্বল, তাঁবু আমরা বিতরণ করেছি। এভাবে মোটামুটি এছাড়াও আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা আমাদের সহযোগিতা করেন তাদের সঙ্গে প্রতিদিনই কোনো না কোনো দেশের জাতিসংঘের সংগঠনগুলোর কথাবার্তা হয়, রাষ্ট্রদূতরা আসেন। গতকালকেও আমেরিকান রাষ্ট্রদূত এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন এবং তারা রোহিঙ্গাদের মানবিক সাহায্যের জন্য $105 মিলিয়ন ঘোষণা গতকালকে দিয়েছে, এটা আপনারা জানতে পেরেছেন এবং রোহিঙ্গাদের ব্যাপারে তারা খোঁজ খবর নিয়েছেন। এই ছাড়া আর কি কি চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করছেন বা সামনে কি পরিকল্পনা আছে সেই আলোচনায় যাব। তবে যেই কর্মব্যস্ততার কথাগুলো উঠে এসেছে সেই প্রসঙ্গে আসতে চাই যে সম্প্রতি কম্বল বিতরণ নিয়ে ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কম্বল বিতরণ যে কার্যক্রম ছিল সেখানে কিছু অভিযোগ পাওয়া গেছে দুর্নীতির। চ্যানেল 24-এর অনুসন্ধানীমূলক যে আয়োজন হয় সার্চ লাইট, সেখানে এই বিষয়টি উঠে এসছে। আমরা জানি যে এই প্রতিবেদন প্রচারের পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে আপনারা কি অগ্রগতিতে আছেন বা কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়েছে সেই বিষয়ে আসব। ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানটি প্রচারের আগেই আমি মোবাইলে SMS এর মাধ্যমে সংবাদ পাই যে যেদিন অনুষ্ঠানটি প্রচারিত হবে, আমার এক্সাক্ট তারিখটা মনে নাই, এই SMS-টা পেয়ে আমি বাসায় চলে আসি এবং চ্যানেল 24 ওপেন করে বসে থাকি এবং আমি আমার মন্ত্রণালয়ের সচিবকে এবং ডিজি মহোদয় 2 জনকে ফোন করি প্রোগ্রামটি দেখার জন্য এবং প্রোগ্রামটা সম্পূর্ণ হওয়ার পরে ডিজি মহোদয়কে নির্দেশে, সেদিন শুক্রবার ছিল এটা আমার মনে আছে, যে যেহেতু এই খবরটি প্রকাশিত হয়েছে এবং কম্বলের মান নিয়ে তারা প্রমাণ দিয়ে কথা বলেছে, আগামীকাল শনিবার ছুটির দিন হলেও আমি অধিদপ্তরে যাব, সকলকে নিয়ে আমি এই বিষয়ে কথা বলবো এবং পরের দিন আমরা বিকালে 4টার দিকে আমরা সবাই সচিব সহ ডিজি সহ আমরা বসি,
বসে এই সার্চলাইটের প্রতিবেদনটা নিয়ে আলোচনা করি এবং সবাই সম্মত হয় যে তাহলে একটি তদন্ত কমিটি গঠন করার জন্য। এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি তদন্ত শেষে রিপোর্টও প্রদান করেছে। সেখানে তারা কম্বলের দৈর্ঘ্য, প্রস্থ, ওজন এবং উলের পরিমাণে অসঙ্গতির কথা রিপোর্টে পেশ করেছে এবং এই ব্যাপারে যারা সরবরাহকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিছু সুপারিশ করেছে। সেই সুপারিশ অনুযায়ী আমরা এখন কার্যক্রম চালাচ্ছি। এই বিষয়টি নিয়ে সার্চলাইট অনুষ্ঠানে দর্শক যেই প্রতিবেদন প্রচারিত হয়েছিল সেখানে আমাদের সহকর্মী আসিফ জাহাঙ্গীর এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যিনি কিনা সার্চলাইটে যে প্রচার করা হয়েছিল। আমরা একবার আমাদের সহকর্মী আসিফ জাহাঙ্গীরের কাছে যাব। দর্শক, তার আগে যে আলোচনায় ছিলাম, দর্শক আপনারা নিউজ ভিউজ 24 দেখছেন, একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি থেকে ফিরে আমরা আমাদের সহকর্মীর সাথে আলাপ চাইতে যাব, যে বিষয়টি নিয়ে উঠে এসেছে, যে অভিযোগ পাওয়া গেছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যেতে চাই। তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, আপনারা নিউজ ভিউজ 24 দেখছেন। বিরতির পর যে আলোচনায় ছিলাম এবং আমাদের সাথে আজকের আমন্ত্রিত অতিথি আরো একবার পরিচয় করিয়ে দিতে চাই। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আমাদের সাথে রয়েছেন এবং সেই সাথে বিরতির আগে যে পরিচয় করিয়ে দিলাম, আমাদের সহকর্মী আসিফ জাহাঙ্গীর, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। কম্বল বিতরণ নিয়ে বা কম্বলের মান নিয়ে একটি অভিযোগ রয়েছে, যেটা চ্যানেল 24 এর অনুসন্ধানীমূলক অনুষ্ঠান বা আয়োজন সার্চলাইটে উঠে এসেছে। আসিফ জাহাঙ্গীর, আমরা জানি যে বেশ কয়েক মাসের শ্রম এবং আপনি লেগেছিলেন এই বিষয়টার পিছনে, যার ফলাফল আমরা এই রিপোর্টটি হাতে পেয়েছি এবং মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা হচ্ছিল এই বিষয় নিয়ে। তিনি বলছিলেন যে তাদের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছে। সার্চলাইটে যে প্রতিবেদন প্রচার হলো এই অভিযোগ নিয়ে বা দুর্নীতির অভিযোগ যেটা উঠেছে, এরপরে নতুন কোনো তথ্য যোগ হয়েছে কিনা বা কতটুকু অগ্রগতি আপনারা লক্ষ্য করেছেন? ধন্যবাদ রহমান রাশেদ, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রীকে। আমরা গত 11 জানুয়ারি এবং 18 জানুয়ারি দুইটি প্রতিবেদন প্রচারিত করেছি। একটি কম্বল এবং কম্বলের পরে ফলো আপ একটি, সেটি হলো দুর্যোগের রাঘব বল নামে। মূলত এই কম্বল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে সংগ্রহ করা হয়। একেবারে প্রান্তিক জনপদে যারা বসবাস করেন দরিদ্র সীমার নিচে, তাদেরকেই এই কম্বলগুলো বিতরণ করা হয়। তো কিছু ব্যক্তিদের কাছ থেকে বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের কাছে প্রথমত অভিযোগগুলো আসে এবং সেই অভিযোগ আসার পরে আমরা এটা বিচার বিশ্লেষণ করি এবং এটার গুণগত মান ঠিক আছে কিনা, এগুলোর ত্রুটি কোথায়, সেগুলো নিয়ে প্রায় দীর্ঘ 6 মাসের মতো আমরা কাজ করেছি এবং এই অভিযোগগুলোকে প্রমাণ করার জন্য আমরা একেবারে রুট লেভেলে বা প্রান্তিক জনপদ যাদেরকে দেয়া হচ্ছে এই কম্বলগুলো, সেখানে আমরা যাই। মানে খুবই আশ্চর্যের বিষয়, সেখানে গিয়ে একটি চরিত্র আমরা পেয়েছি, একজন নারী, নাম হচ্ছে সুভাষিনী রানী, এটা বগুড়ার সারিয়াকান্দিতে। এই মহিলার একটি মাত্র পোশাক এবং একবার মানে সেই কাপড়টি ভেজালে দ্বিতীয়বার আবার ওটা শুকিয়ে তাকে পড়তে হয়। এই মহিলাকেও একটি কম্বল দেয়া হয়েছিল, কিন্তু দুঃখজনক হলো যে এই কম্বল এই এত শীতে এই কম্বলটা উনি পড়তে পারেননি। বিষয়টি খুবই দাগ কেটে যায় এবং এটা নিয়ে আরো মানে ডিপ অনুসন্ধান আমরা চালাই। সেক্ষেত্রে এটার যে স্পেসিফিকেশন অধিদপ্তর থেকে দেয়া হয়, সেই স্পেসিফিকেশনগুলো আমরা মেলাতে থাকি এবং সেই কম্বলগুলো মাঠ পর্যায় থেকে নিয়ে এসে আমরা টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করার জন্য দিই এবং সেখানে যে রেজাল্ট আমরা পাই তাতে স্পেসিফিকেশনে যেটা বলা হয়েছে সেটির সাথে মিল নেই এবং গোডাউনে যেটা দেওয়া হচ্ছে বা জমা দেওয়া হচ্ছে সেটি সাথে স্পেসিফিকেশনের কোনো মিল নেই। তখন আমরা এটা আমাদের সার্চলাইট অনুষ্ঠানে নিয়ে আসি এবং এটি আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো সেই বিষয়টি আসলে জানার পরে মাননীয় প্রতিমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে একটি পদক্ষেপও নেওয়া হয়েছে এবং সেই তদন্ত কমিটিতেও সেটি ইতিমধ্যেই প্রমাণিত যে সেই স্পেসিফিকেশন ঠিক নেই। মাননীয় প্রতিমন্ত্রীকে আমাদের একটি জিজ্ঞাসা হলো যে এরকম তদন্ত কমিটি কিংবা হয়তো সেটার একটা রেজাল্ট বা প্রতিবেদন আমাদের কাছে আসবে, কিন্তু এই রিপোর্টটা প্রচারের পর থেকে প্রতিনিয়ত আমাদের কাছে একের পর এক বিভিন্ন অনিয়মের ফাইল তথ্যপাত্র আসছে। তো এরকম রিপোর্ট প্রচার হবার পরে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, বিশেষ করে টেন্ডার সিন্ডিকেট বলি, একজনের নামই বেরিয়ে আসছে, আকাশ কুমার ভৌমিক, যিনি একজন মুদি দোকানদার ছিলেন আজ থেকে 10 বা 15 বছর আগে। তিনি এখন শত শত কোটি টাকার মালিক। তো এই সিন্ডিকেট এখনো সক্রিয় এবং কাজ করছে। তো তদন্ত প্রতিবেদন কিংবা এরকম একটা রিপোর্ট এবং আইনগত প্রক্রিয়া কি ধরনের হতে পারে সেটি আসলে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি।
মাননীয় প্রতিমন্ত্রী, আপনি শুনছিলেন আমাদের সহকর্মী আসিফ জাহাঙ্গীর বলছিলেন যে টেন্ডারের প্রক্রিয়া একটি সিন্ডিকেটের অভিযোগ পাওয়া গেছে, যে তারা বিদর্পে কাজ করে যাচ্ছেন, বা যে অভিযোগটি বললেন এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে তদন্ত কমিটির যে রিপোর্ট দিয়েছে সেখানে আমরা আমাদের 5টি লটে এই কম্বল গ্রহণ করার কথা ছিল। 2টি লট তারা ইতিমধ্যে সরবরাহ করেছে, আর 3টি লট আমরা এই প্রতিবেদন প্রচারের পর আমরা বন্ধ করে দিয়েছি। আর এবং তাদের তদন্ত কমিটি সুপারিশ করেছে তাদেরকে চিঠি দেওয়ার জন্য, যে তারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি অনুযায়ী যে ধরনের কম্বল দেওয়ার কথা তা দিতে পারে নাই, এই কম্বলগুলো ফেরত নেবে এবং মানসম্মত কম্বল দেওয়ার জন্য তারা বাধ্য থাকবে। এছাড়া আমরা আশা করতে পারি যে যে অভিযোগ উঠে এসছে সেটা খুব সহসা এই তদন্তের অগ্রগতি আমরা নিশ্চয়ই লক্ষ্য করব, এবং যারা দোষী তারা নিশ্চয়ই শাস্তির আওতায় আসবেন। আসিফ জাহাঙ্গীর, আপনার কাছে আরেকবার যেতে চাই, যে বক্তব্যে আপনি ছিলেন। থ্যাংক ইউ রাশেদ। আসলে আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় মন্ত্রীকে বা সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য, সেটা হলো যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, ক্ষুধামুক্ত দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, সেই ক্ষেত্রে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বা ত্রাণ মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তো সেই জায়গায় একেবারে প্রান্তিক জনপদে এগুলোর বা এই দুর্নীতি বা অনিয়মের যদি সঠিক পরিসংখ্যান বা সঠিক বিচার বিশ্লেষণ কিংবা যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আলটিমেটলি ক্ষুধামুক্ত দরিদ্র বাংলাদেশ গড়াটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। মাননীয় মন্ত্রীর কাছে সেটিও আমার আসলে জিজ্ঞাসা। না, ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিবেদনের পরপরই কিন্তু আমরা ছুটি দিন সত্য পদক্ষেপ নিয়েছি এবং এই ব্যাপারে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। সে অনুযায়ী মন্ত্রণালয় এবং অধিদপ্তর কাজ করছে। আপনারা শীঘ্রই এর ফলাফল জানতে পারবেন। নতুন করে বলছিলাম যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন আপনি দায়িত্ব নিলেন, এখন পর্যন্ত কাজ করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করছেন, বা কি কি চ্যালেঞ্জ এখন পর্যন্ত আপনারা সামনে এসে দাঁড়িয়েছে আপনাদের? কাজটা কি মন্ত্রণালয়ের সব মিলিয়ে মন্ত্রণালয়ের যে কর্মযজ্ঞ, যে আপনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, আপনার কাজের ক্ষেত্রে আসলে কি কি চ্যালেঞ্জ সামনে রয়েছে বা এখন পর্যন্ত আপনারা সামনে এসে দাঁড়িয়েছে? আমরা আমাদের তো কাজটি 2টি ভাগে বিভক্ত। একটি হলো দুর্যোগ ব্যবস্থাপনা, আরেকটি হলো ত্রাণ বিতরণ। ত্রাণ বিতরণটা করা হয় অবকাঠামো উন্নয়ন, দারিদ্র দূরীকরণ। সেখানে আপনারা দেখেন যে জিআর-এর চাল দেওয়া হয়, তারপরে ভিজিএফ এর চাল দেওয়া হয় দুস্থ অসহায় গরিবদের মধ্যে। এমনকি ঝাটকা নিধন মৌসুমে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। যেখানে একটু দারিদ্র প্রবণ এলাকা সেখানে শুকনা খাবার দেওয়া হয়। টিআর কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য টিআর কাবিখা দেওয়া হয়। এছাড়া শীতকালে কম্বলের কথা বলছেন, কম্বল বিতরণ করা হয়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের জন্য টিন বিতরণ করা হয় এবং দুর্যোগের সময় প্রত্যেক জেলায় ডিসিদের কাছে রিজার্ভ জিআরের চাল থাকে, টিন থাকে, টিনের সাথে ঘর সারানোর জন্য টাকা থাকে, সেগুলো ঠিক মতো দেওয়া হয়। তারপরে আপনার এছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য এসবিবি প্রকল্প আছে, তা এসবিবি রাস্তা তৈরি করা হয়। আমাদের মন্ত্রণালয়ের অধীনে 15 মিটার ব্রিজ করা হয় এবং সব প্রকল্পগুলাই চলমান আছে। এগুলোতে আমরা খুব বেশি এখন চ্যালেঞ্জ কোনো মুখোমুখি হচ্ছি না। আর দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা জানেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ একটি রোল মডেল কান্ট্রি হিসাবে স্বীকৃতি পেয়েছে। এখানে আমরা এখন সাইক্লোন ভালোভাবে মোকাবেলা করতে পারি। তারপরেও সাইক্লোন শেল্টারের আমাদের স্বল্পতা আছে। আমরা এ পর্যন্ত প্রায় 3851টি সাইক্লোন শেল্টারের বিভিন্ন মন্ত্রণালয় মিলে তৈরি করেছেন, কিন্তু এতেও আমাদের স্বল্পতা আছে। আমাদের লক্ষ্যমাত্রা হল 7014টি ঘূর্ণিঝড় প্রবণ জেলায় আমাদের 7000 সাইক্লোন শেল্টার করতে হবে। এটা আমাদের একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ইতিমধ্যে আমরা আরো 220টি সাইক্লোন শেল্টার নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করেছি। এটা কি কোনো সময়সীমার মধ্যে আপনারা পরিকল্পনা করছেন কিনা, যে কবে নাগাদ? এটা
20 সালের মধ্যে এটা আমরা সম্পন্ন করব। এছাড়া ফ্লাড শেল্টার আমাদের আছে 250টি, সেখানে সেটাও আমাদের আরো বাড়াতে হবে এবং এটা বাড়ানোর জন্য আমরা আরো 423টি ফ্লাড শেল্টার নির্মাণের জন্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই এটা টেন্ডারে যাবে। তাছাড়া মুজিব কিল্লা আপনি জানেন যে আমাদের মহান জাতির পিতা 70 সালের ঘূর্ণিঝড়ের দেখে তিনি মুজিব কিল্লার নির্মাণের কাজ হাতে নিয়েছিলেন এবং 175টি মুজিব কিল্লা তখন নির্মাণ হয়েছিল। সেটা ওগুলো সংস্কার হবে, কিছুটা নষ্ট হয়ে গেছে। তো এবার আমরা পদক্ষেপ নিয়েছি সেই 175টি মুজিব কিল্লা সংস্কার করব এবং আরো নতুন করে 550টি মুজিব কিল্লা নির্মাণ করা হবে। এই ঘূর্ণিঝড় এবং বন্যা প্রতিরোধের সাথে সাথে আমাদের নতুন করে দুর্যোগ দেখা দিয়েছে বজ্রপাত। বজ্রপাতকেও আমরা 2015 সালে দুর্যোগের আওতায় এনেছি। এছাড়া নতুন করে পাহাড় ধস এসেছে। তারপরে সবচেয়ে যেটা বিপজ্জনক সেটা হলো ভূমিকম্প। এগুলো আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে আসছে এবং এগুলো মোকাবেলার জন্য আমরা কাজ করছি। ভূমিকম্প মোকাবেলার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা যদি বলতে চাই অনেক বড়, আমি সংক্ষেপে বলি যে ভূমিকম্পকে সচেতন করার জন্য ভূমিকম্প সম্বন্ধে জনগণকে প্রতি বছর 10ই মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস হিসাবে আমরা পালন করে থাকি। এবারও 10ই মার্চ আমরা পালন করব এবং তার পূর্বেই আমরা ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে সচেতন করার জন্য মহড়ার আয়োজন করে থাকি। গতকালকে আমরা, আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটি মহড়া করেছি। আগামীকালকে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটি মহড়া হওয়ার কথা এবং 6 তারিখে সাভারের নিউ মার্কেটে একটি মহড়া হবে এবং 10 তারিখের আগে 9 তারিখে রাজুক উচ্চ বিদ্যালয় এবং কলেজে একটি মহড়া অনুষ্ঠান হবে। জনগণকে সচেতন করার জন্য এবং ভূমিকম্পে উদ্ধার কার্যের জন্য আমরা ভলান্টিয়ার তৈরি করেছি। আরবান ভলান্টিয়ার 32,000 ভলান্টিয়ার তৈরি করা হয়েছে। তারপরে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের আওতায় 56,000 ভলান্টিয়ার তৈরি করা হয়েছে। তারপরে রেড ক্রিসেন্ট 4 লক্ষ ভলান্টিয়ার তৈরি করেছে। এছাড়া প্রায় 17 লক্ষ স্কাউটকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভূমিকম্পে উদ্ধারের জন্য। তা আমরা মোটামুটি ভূমিকম্পের প্রস্তুতির জন্য, মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ভূমিকম্প উদ্ধার কার্যের জন্য আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 220 কোটি টাকার যন্ত্রপাতি কিনে আমরা ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে। এই দুর্যোগের যে তালিকায় দিন দিন লম্বা হচ্ছে, ভূমিকম্পের কথা চলে আসলো, অগ্নিকাণ্ডের কথা আপনার সাথে আলাপ চাইতে ছিলাম বিরতির আগে। চকবাজারে দেখেছি, চট্টগ্রামে দেখেছি, ভাসানটেকে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটলো। ভূমিকম্প বা এই যে অগ্নিকাণ্ডের মতো এরকম অপ্রত্যাশিত যে দুর্ঘটনাগুলো ঘটছে বা দুর্যোগ যদি আমি বলি, এগুলো মোকাবেলায় আসলে আমাদের অবস্থান বা আমরা আসলে কতটুকু প্রস্তুত, এই প্রস্তুতির দিকটা যদি আমরা মনোযোগের সাথে একটু দেখার চেষ্টা করি তাহলে আমাদের অবস্থানটা আসলে আমরা এখন কোন অবস্থায় আসলে অবস্থান করছি আপনার কাছে জানতে চাই। ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আপনারা জানেন যে 22টা মন্ত্রণালয় একত্রিত একটি কমিটি আছে, তারা একসাথে কাজ করে এবং চকবাজার দুর্ঘটনার পরে 22টি মন্ত্রণালয় একত্রে মিটিং করেছে এবং তারা কিছু সুপারিশ দিয়েছে। সেই সুপারিশগুলো বাস্তবায়নের জন্য স্ব মিনিস্ট্রিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেগুলোর উপরে কার্যক্রম ইতিমধ্যেই দেখছেন কাজ শুরু হয়েছে। চকবাজার থেকে কেমিক্যাল অপসারণ, আবাসিক বাড়িঘরকে বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে না করার জন্য নির্দেশনা এবং সেগুলোকে আস্তে আস্তে দূরে সরাই দেওয়া হচ্ছে এবং এই কেমিক্যাল কারখানা ঢাকার অদূরে কেরানীগঞ্জে স্থানান্তরের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। এর বাইরে আসলে অধিদপ্তরের তরফ থেকে আমরা যেটা দেখে থাকি যে সাধারণত বন্যা, খরা বা ঝড় তুফান মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনাকে আমরা দেখি যে কর্মতৎপর। এর বাইরে আসলে অধিদপ্তরের তরফ থেকে আর কি কি আপনারা কর্মপরিকল্পনায় যোগ করেন বা কি কি কাজ নিয়ে বা পরিকল্পনা নিয়ে আপনারা এগোন? আমরা ঘূর্ণিঝড়ে, আপনারা জানেন সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম একটা আলাদা আমাদের কার্যালয় আছে। তার অধীনে আমরা উপকূলীয় অঞ্চলে ভলান্টিয়ার তৈরি করছে, ভলান্টিয়ারদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্লাস উদ্ধার কার্যের জন্য তাদেরকে প্রায় 40 রকমের সামগ্রী দেওয়া হচ্ছে। এর মধ্যে আপনার সাইরেন আছে, মাইক আছে, তারপরে তাদের লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, দড়ি সামগ্রী, তারপরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শোনার জন্য রেডিও দেওয়া হচ্ছে। এবং এই
কাজগুলো আমরা নিজেরা আমি নিজে পর্যবেক্ষণ করেছি। এর মধ্যে উখিয়াতে একটি প্রশিক্ষণ কোর্স আমি চালু করে দিয়ে আসছি এবং প্রশিক্ষণ কি নিয়ে প্রশিক্ষণ সেটা? ঘূর্ণিঝড়ের পূর্বে জনগণকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য, আচ্ছা, এবং ঘূর্ণিঝড়ে আক্রান্ত হলে তাদেরকে উদ্ধারের জন্য কিভাবে উদ্ধার করবে, মানুষ এবং পশুদেরকে কিভাবে উদ্ধার করবে সেইভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রী, আপনার সাথে আলাপচারিতা যাবো। দর্শক, নিউজ ভিউজ 24 দেখছেন আপনারা। সময় হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে যাওয়ার, ফিরে এসে আরো আলাপচারিতা আসবো আমরা। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় আসলে কি পথ ধরে এগোচ্ছে, কি পরিকল্পনা নিয়ে সামনে তারা কাজ করতে চায়, এবং সেই সাথে নতুন যে চ্যালেঞ্জগুলো, কিছু অভিযোগ পাওয়া গেছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান রয়েছেন এবং আমাদের সহকর্মী আসিফ জাহাঙ্গীর আমাদের সাথে যুক্ত আছেন। তার সাথে আলাপচারিতায় এই ফাঁকে চলে যাব। আপনারা নিউজ ভিউজ 24 দেখছেন দর্শক। আসিফ জাহাঙ্গীর, আপনার কাছে একবার আসতে চাইবো যে এই যে এত শ্রমের বিনিময়ে এত দিন লেগে থাকার পর যেই রিপোর্টটি আপনারা প্রচার করলেন, এই রিপোর্টের পর যে তথ্যগুলো নিয়ে আমরা আপনার সাথে আলাপচারিতা ছিলাম, নতুন আর কিছু যোগ করতে পারেন কিনা বা আপনাদের পর্যবেক্ষণে এসেছে কিনা? ধন্যবাদ রাশেদ। আসলে যেটি বলতে চাচ্ছিলাম যে একটি দেশকে এগিয়ে নিতে গেলে তো সবার সহযোগিতা দরকার, এবং সেক্ষেত্রে মাননীয় প্রতিমন্ত্রী যে কথাগুলো বললেন মূলত ঠিকঠাকভাবেই এগোচ্ছে সব কিছু, কিন্তু ব্যত্যয় ঘটছে কখনো কখনো যে এইসব উন্নয়নের পেছনে কিছু কালো হাত তো সবসময় লেগেই থাকে, এবং যারা সবসময় এর শেকল টেনে ধরে। যেমন ধরেন, আমরা হয়তো কম্বল নিয়ে প্রতিবেদন করেছি, কিন্তু একটা অধিদপ্তর বা মন্ত্রণালয়ে হাজার রকমের কাজ। আমরা তো শুধু জানতাম যে হয়তো বন্যা, খরা ইত্যাদি এসব নিয়েই বোধহয় দুর্যোগ অধিদপ্তরের কাজ, কিন্তু মাননীয় মন্ত্রী যা বললেন তাতে তো একটা দুনিয়া আর কি। তো সেই সব কাজবাজগুলো করতে গেলে অনেক ক্ষেত্রেই তো অনেক ধরনের পিছু টানওয়ালা লোকজনরা থেকেই থাকে, এবং ইতিমধ্যে আমাদের কাছে অনেক রকমের ফাইলপত্রে আসছে। তো আমরা কম্বল নিয়ে রিপোর্ট প্রচার করার পরে যে শক্ত পদক্ষেপ নিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী, সেটি দেশের মানুষকে আশান্বিত করেছে এবং সত্যি এটি প্রশংসার দাবিদার। তো এরকম কাজ করতে গেলে অনেক ধরনেরই হয়তো অনিয়ম দুর্নীতির খবর আসবে, এবং সেক্ষেত্রে আসলে এই একই রকম পদক্ষেপ মাননীয় প্রতিমন্ত্রী নেবেন কিনা, এবং দেশবাসীর জন্য নতুন কি খবর দেবেন? জি, আসিফ জাহাঙ্গীরকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, আমরা শুনছিলাম, এবং শুধুমাত্র যে কম্বল বিতরণের যে অভিযোগ পাওয়া গেছে, এটা ছাড়াও কিন্তু আমরা যে অন্যান্য যে কর্মযোগ্য যে আমরা যে পরিকল্পনা ধরে আমরা দেখি যে আপনারা এগোন, এখানে সাধারণত মাঝে মাঝে দেখি যে টিআর বা কাবিখা যে প্রকল্প থাকে, সেখানে কিছু কিছু অভিযোগ পাওয়া যায় বা গণমাধ্যমে উঠে আসে। এই সব পরিকল্পনায় বা আপনাদের কর্মকৌশলে আসলে এই অভিযোগ যে আসে, সেখানে আসলে দুর্নীতির সুযোগ রয়েছে কিনা, বা দুর্নীতির খবর পেলে আপনারা আসলে কতটুকু জিরো টলারেন্স নীতি রাখেন আপনারা? ধন্যবাদ। আমি দায়িত্ব নেওয়ার পর টিআর কাবিখার দুর্নীতির সম্বন্ধে কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তারপরে যেহেতু টিআর কাবিখার মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করে গ্রামীণ জনগণের দারিদ্রতা দূরীকরণের একটা মহান লক্ষ্য নিয়ে এই কাজটি হয়, সেখানে যদি আমরা কোনো অনিয়ম পাই, অবশ্যই অভিযুক্ত ব্যক্তিদেরকে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। আমরা সেই ব্যাপারে আশাবাদী। যে বিষয়গুলো নিয়ে আলাপচারিতায় আসছিল বারবার, যে রোহিঙ্গাদের পরিবারকে বা রোহিঙ্গা স্থানান্তরের জন্য যে পরিকল্পনা দেখছিলাম, যে ভাষাঞ্চর বা সুবর্ণচরে রোহিঙ্গাদের একটা অংশকে 23,000 রোহিঙ্গা পরিবার, যদি আলাদা করে বলি, 23,000 রোহিঙ্গা পরিবারের প্রায় 1 লক্ষ সদস্যদেরকে স্থানান্তরের ব্যাপারে পরিকল্পনা নিয়েছে। এপ্রিলের মাঝামাঝি আমরা আশা করছি যেই ঘোষণাটি এসেছেন, যে ক্রমান্বয়ে যে বাকিদেরও যে নেওয়া হবে, সেটা আসলে নেওয়া সম্ভব কিনা, বা এই যে পরিকল্পনা আপনারা নিয়েছেন, সেটা আসলে কোন পর্যায়ে আছে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন। ভাষাঞ্চরে বর্তমান যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে, প্রায় 2,300 কোটি টাকা ব্যয়ে, সেখানে 23,000 পরিবার অর্থাৎ 1 লক্ষ রোহিঙ্গাকে স্বাস্থ্যসম্মতভাবে নিরাপদে রাখার জন্য আবাসনের ব্যবস্থা হয়েছে, এবং তাদের নিরাপত্তার জন্য যেহেতু একটি চরের মধ্যে সেখানে সাইক্লোন শেল্টার নির্মিত করা হয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এবং মৎস্য চাষ পশুপালনের জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে। এইখানে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনেক দিন থেকেই কথাবার্তা চলছে। গত সপ্তাহে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ্য সচিবের মাধ্যমে আমাদের সচিবকে নিয়ে
একটি নির্দেশনা দিয়েছেন যে 15 মার্চের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে এবং এপ্রিলের 15 তারিখের মধ্যে এই 1 লক্ষকে সেখানে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই অনুযায়ী ওনারা একটি মিটিং করেছেন এনজিও এবং ইন্টারন্যাশনাল এনজিওদের সাথে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক অধিদপ্তরের সাথে এবং জাতিসংঘের যে কান্ট্রি ডিরেক্টর আছেন তাদের সাথে কথা বলেছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে একটি অ্যাকশন প্ল্যানের মডিউল তৈরি করা হয়েছে এবং আজকে বিকাল 4:30টায় ওনারা আবার মিটিংয়ে বসেছেন। মিটিং শেষ হলে হয়তো আজকে সন্ধ্যার পরে আমি জানতে পারবো। তারপরে ওনারা যে মডিউলটি তৈরি করেছেন সেখানে ওনারা দেখিয়েছেন যে টেন্টেটিভ শিডিউলের মধ্যে 18 মার্চ থেকে তাদেরকে শিফটিংয়ের কাজ করা হবে। তাদেরকে ক্যাম্প থেকে একটি আইসোলেট করে একটি ক্যাম্পে নেওয়া হবে, সেখান থেকে চট্টগ্রাম থেকে শিপে করে তাদেরকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে এবং এই প্রক্রিয়াটি 1 মাসের মধ্যে সম্পন্ন করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। এবং স্থানান্তরের যে ক্ষেত্র তা প্রস্তুত বলে আমরা ধরতে পারি। স্থানান্তর করে তাদেরকে স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখার যে ব্যবস্থা সেটা সম্পন্ন হয়েছে, কিন্তু রোহিঙ্গা যাদেরকে নিয়ে যাবে তাদের মতামত কি, তাদের নেতৃবৃন্দের মতামত কি, আন্তর্জাতিক মহলের মতামত কি, সে বিষয়টা চূড়ান্তর জন্য আজকে মিটিংয়ে বসা হয়েছে। সকলের সব দিক থেকে সম্মতি পেলেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজটি বাস্তবায়িত করা। এর আগে যারা এখানে আশ্রয় নিয়ে আছেন রোহিঙ্গা, তাদের মধ্যে কিন্তু অনীহা দেখা গেছে যে তারা ভাসানচরে যেতে যে 1 লক্ষ রোহিঙ্গাকে ভাসানচরে যে স্থানান্তর করার বিষয়ে তারা কিন্তু অনীহা প্রকাশ করেছেন। সেই ক্ষেত্রে আপনারা আসলে কোন প্রক্রিয়া আসলে নির্বাচন করবেন বা নির্বাচিত করবেন? আজকে যে কথাটা আলোচনা হয়েছে যে আগে তাদের নেতৃবৃন্দ, যাদেরকে মাঝি বলা হয়, তাদেরকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে, তারা ভাসানচর পরিদর্শন করবে এবং তারা যদি সন্তোষ প্রকাশ করে তারা তাদের লোকদেরকে মোটিভেট করবে এবং মোটিভেশনের দায়িত্বটা তাদেরকে দেওয়া হবে। এছাড়া আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, দাতা সংস্থা যারা মানবিক সাহায্য সহায়তা দিচ্ছে, তাদেরকেও সেই মোটিভেশনের কাজে লাগানো হবে। এই যে রোহিঙ্গারা যারা রয়েছেন তারা আসলে লোকালয়ে যাতে মিশে না যায় বা মিশে যাওয়ার যে আশঙ্কা থেকে থাকে, সেই ব্যাপারে আপনাদের অধিদপ্তরের আসলে ভূমিকা কি? আপনারা দেখেছেন যে তারা আসা মাত্রই বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের রেজিস্ট্রেশন করা হয়েছে এবং একটি কার্ড ইস্যু করা হয়েছে। কাজে এই অবস্থায় মিশে যাওয়াটা খুব বেশি সহজ হবে না। আর তাছাড়া আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী সেখানে 24 ঘন্টা তারা কাজ করছে এবং আপনি দেখেছেন 2017 সালের অগাস্ট মাসে তারা এসছে, আজকে 2019 সাল, প্রায় 2 বছর হয়ে যাচ্ছে। এর মধ্যে কিন্তু আমরা খুব বেশি মিশে যাওয়া বা স্থানান্তরের তাদের ঘটনা দেখিনি। 2-1টা জায়গায় তারা মুভমেন্ট হলেও তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে এবং তাদেরকে পুনরায় ক্যাম্পে প্রত্যাবর্তন করা হয়েছে। এর আগে আমরা দেখেছি যে একাদশ জাতীয় সংসদের পরে যখন নতুন সরকার গঠন হলো, মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকেও বেশ কয়েকবার ঘোষণা এসেছে এবং সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে মন্ত্রী পরিষদ গঠনের সময় এই ব্যাপারটির প্রতিফলন ঘটেছে। যে বারবার যে বিষয়টি আমরা শুনে এসেছি বা গণমাধ্যমে প্রচার হয়েছে যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং মন্ত্রী পরিষদ যখন গঠন হয় তখন আমরা এই বিষয়গুলো প্রতিফলন দেখছিলাম, যে এটা মানুষের কাছেও সমাদৃত হয়েছে। আপনি মন্ত্রণালয় নিয়ে কাজ করছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, সেখানে আসলে এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আসলে কতটুকু আপনারা মানছেন বা আপনার মন্ত্রণালয় যারা কাজ করছেন এই নতুন সরকার গঠনের পরে তাদের উদ্দেশ্যে কোনো বার্তা রয়েছে কিনা? চ্যানেল 24 এর ক্যামেরায় দেশবাসী এবং আপনার মন্ত্রণালয় যারা কর্মী রয়েছেন, যারা কাজ করছেন, তাদের কাছে কোনো বার্তা দিতে চান কিনা এই দুর্নীতির বিরুদ্ধে? মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েই আমি মন্ত্রণালয়ের সচিব সহ সবাইকে ডেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই বার্তা পৌঁছে দিয়েছি এবং আমার এই 2 মাসের অবজারভেশন যে আমরা এখন পর্যন্ত মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখতে পেরেছি এবং দেশবাসীকেও আশ্বস্ত করতে চাই যে ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন একটি সুশাসন প্রতিষ্ঠা হবে, সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। খুব ছোট করে যদি জানতে চাই যে নতুন কি পরিকল্পনা নিয়ে আপনারা এগোচ্ছেন সংক্ষেপে আমাদের? স্বল্প সময়ের মধ্যে আমরা একটা খুব ভালো পরিকল্পনা নিয়েছি, সেটা হলো যে আমাদের কিছু টিআর এবং কাবিটার যে ফান্ড ছিল প্রায় 300 কোটি টাকা, সেটা দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী
যে প্রতিশ্রুতি যে গৃহহীনদের গৃহ করে দিবেন এবং গ্রাম হবে শহর ইস্তেহারের যে বাণী, সেটাকে সফল করার জন্য আমরা দুর্যোগ সহনীয় ঘর করার পরিকল্পনা নিয়েছি। আমরা সর্বশেষ যে পরিকল্পনা, সেখানে আমরা প্রতি 6 মাসে সারা বাংলাদেশে 12,000 করে ঘর করব, বছরে 24,000, 5 বছরে আমরা 1,20,000 ঘর করে দেব। এই ঘরগুলো 400 স্কোয়ার ফিটের হবে, 2টি বেডরুম থাকবে, একটি অ্যাটাচ টয়লেট থাকবে, একটি কিচেন থাকবে, একটি বারান্দা থাকবে। এগুলো আরসিসি পিলারের উপর হবে, ফ্লোর পাকা হবে এবং ওয়ালটি হলো ব্রিক্স দিয়ে করা হবে, উপরে টিন থাকবে এবং সোলার লাইটের ব্যবস্থা থাকবে। এই ঘরগুলো ভিটির লেভেল থাকবে 88, ফ্লাড লেভেলকে আমরা হাইস্ট ফ্লাড লেভেল ধরে তার উচ্চ অবস্থান করবে, যার ফলে বন্যায় কিন্তু এই ঘরগুলো দুর্যোগ সহনীয় হবে এবং মানুষকে কিন্তু আর ঘর ছেড়ে চলে যেতে হবে না। এছাড়া হলো ব্রিক দিয়ে করার কারণে অগ্নিকাণ্ড সহনীয় হবে, সহজে অগ্নিকাণ্ড ঘটবে না এবং এগুলো আপনার শীতকালে গরম থাকবে এবং গরমের দিনে শীত থাকবে এবং ঘূর্ণিঝড় সহনীয় হবে। অর্থাৎ আমরা তাদেরকে উন্নত মানের দুর্যোগ সহনীয় ঘর করে দেব যাদের গৃহ নাই। এবং এই সুপারিশগুলো আসবে তৃণমূল থেকে, স্থানীয় সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরাই এই তালিকাটি আমাদের কাছে দিবেন, সেই অনুযায়ী আমরা এই ঘরগুলো করে দেব। শেষ প্রশ্ন রাখতে চাই যে আপনি যে এলাকার নির্বাচিত সংসদ সদস্য, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সাভারে মাদক নিয়ে বেশ কয়েকটি প্রচার হয়েছিল, এর আগেও খবর। এখানে আপনাদের দেখেছি আমরা যে মাদকের বিরুদ্ধে অভিযান আপনি নিজেও সংযুক্ত ছিলেন, পরিচালনা হয়েছে। নতুন করে আপনারা কোনো পরিকল্পনা রয়েছে কিনা বা কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা নিয়ে আপনারা এগোচ্ছেন? যে আপনারা জানেন যে উপজেলা প্রশাসন প্রতি মাসে একটি সভা করে, একটি উপজেলা পরিষদের মাসিক সভা আর একটি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা করে। সেই উপজেলা পরিষদের আমি মুখ্য উপদেষ্টা হিসাবে এত ব্যস্ততার মধ্যেও কিন্তু গত মাসেও আমি অংশগ্রহণ করেছি, এই মাসেও আমি অংশগ্রহণ করেছি। আমার উপস্থিতি মিটিংয়ে সেখানে কিন্তু প্রত্যেকেই, অনেক সদস্যই এই মাদক নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এখনও সাভারকে যে শতভাগ মাদক মুক্ত হয়নি সেটা তারা তুলে ধরেছেন। সেখানে আমাদের আইন শৃঙ্খলা কমিটির লোকজন ছিল, থানা পুলিশ কর্মকর্তারা ছিল, র্যাবের কর্মকর্তারা ছিলেন, তারপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটরা ছিলেন এবং আমাদের ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানরা ছিলেন। আমরা সবাই সংঘবদ্ধভাবে আমরা ঘোষণা দিয়েছি আমরা সাভারকে মুক্ত করব এবং সে অনুযায়ী কিন্তু কাজ চলছে। আগের চেয়ে মাদক অনেক কমে আসছে, কিন্তু আমরা দুঃখজনক হলেও সত্যি যে এখন পর্যন্ত সম্পূর্ণ মাদক মুক্ত করতে পারিনি। এখনো আমাদের কাছে খবর আসে যে মাদকের ব্যবসা, মাদক পরিবহন, মাদক বিক্রি এখনো হয়। তবে এই মাদকের বিরুদ্ধে অভিযান আপনারা চালিয়ে যান সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। দর্শক, আপনারা নিউজভিউজ 24 দেখছিলেন। আমাদের সাথে ডাক্তার এনামুর রহমান ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়। ডাক্তার এনামুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে চাই আমাদের আয়োজন। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ঠিক সন্ধ্যা 6টায় নিউজভিউজ 24-এ। ধন্যবাদ সাথে থাকার জন্য।